গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাত্রীর পঞ্চদশ পর্ব। এশিয়ার মধ্যে জাপানি এই কথাটি একদিন হঠাৎ অনুভব করলে যে ইউরোপ যে শক্তিতে পৃথিবীতে সর্বজয়ী হয়ে উঠেছে, একমাত্র সেই শক্তির দ্বারাই তাকে ঠেকানো যায়, নইলে তার চাকার নিচে পড়তেই হবে, এবং একবার পড়লে কোনো কালে আর ওঠবার উপায় থাকবে না। এই কথাটি যেমনই তার মাথায় ঢুকল, অমনি সে আর এক মুহূর্ত দেরি করলে না। কয়েক বছরের মধ্যেই ইউরোপের শক্তিকে আত্মসাৎ করে নিলে। ইউরোপের কামান বন্দুক, কুচকাওয়াজ, কলকারখানা, আপিস আদালত, আইন কানুন যেন কোন আলাদিনের প্রদীপের জাদুতে পশ্চিম লোক থেকে পূর্ব লোকে একেবারে আস্ত উপড়ে এনে বসিয়ে দিলে। নতুন শিক্ষাকে ক্রমে ক্রমে সয়ে নেওয়া, বাড়িয়ে তোলা নয়, তাকে ছেলের মতো শৈশব থেকে যৌবনে মানুষ করে তোলা নয়, তাকে জামাইয়ের মতো একেবারে পূর্ণ যৌবনে ঘরের মধ্যে বরণ করে নেওয়া। বৃদ্ধ বনস্পতিকে এক জায়গা থেকে তুলে আর এক জায়গায় রোপণ করবার বিদ্যা জাপানের মালিরা জানে। ইউরোপের শিক্ষাকেও তারা তেমনি করেই তার সমস্ত জটিল শিকড় এবং বিপুল ডালপালা সমেত নিজের দেশের মাটিতে এক রাত্রির মধ্যেই খাড়া করে দিলে। শুধু যে তার পাতা ঝরে পড়ল না তা নয়, পরদিন থেকেই তার ফল ধরতে লাগল। প্রথম কিছুদিন ওরা ইউরোপ থেকে শিক্ষকের দল ভাড়া করে এনেছিল। অতি অল্পকালের মধ্যেই তাদের প্রায় সমস্ত সরিয়ে দিয়ে হালে এবং দাঁড়ে নিজেরাই বসে গেছে। কেবল পাল্টা এমন আর করে ধরেছে যাতে পশ্চিমের হাওয়াটা তার উপরে পুরো এসে পড়ে। ইতিহাসে এত বড় আশ্চর্য ঘটনা আর কখনো হয়নি, কারণ ইতিহাস তো যাত্রার পালা গান করা নয় যে 16 বছরের ছোকরাকে পাকা গোঁপদাড়ি পরিয়ে দিলেই সেই মুহূর্তে তাকে নারদ মুনি করে তোলা যেতে পারে। শুধু ইউরোপে অস্ত্র ধার করলেই যদি ইউরোপ হওয়া যেত, তাহলে আফগানিস্তানেরও ভাবনা ছিল না। কিন্তু ইউরোপের আসবাবগুলো ঠিকমতো ব্যবহার করবার মতো মনোবৃত্তি জাপান এক নিমেষেই কেমন করে গড়ে তুললে, সেইটেই বোঝা শক্ত। সুতরাং একথা মানতেই হবে, এ জিনিস তাকে গোড়া থেকে গড়তে হয়নি, ওটা তার একরকম গড়াই ছিল। সেই জন্যেই যেমনি তার চৈতন্য হল, অমনি তার প্রস্তুত হতে বিলম্ব হল না। তার যা কিছু বাধা ছিল সেটা বাইরের, অর্থাৎ একটা নতুন জিনিসকে বুঝে পড়ে আয়ত্ত করে নিতে যেটুকু বাধা, সেইটুকু মাত্র। তার নিজের অন্তরে কোনো বিরোধের বাধা ছিল না। পৃথিবীতে মোটামুটি দুরকম জাতের মন আছে, এক স্থাবর আর এক জঙ্গম। এই মানসিক স্থাবর জঙ্গমতার মধ্যে একটা ঐকান্তিক ভেদ আছে এমন কথা বলতে চাইনে। স্থাবরকেও দায়ে পড়ে চলতে হয়, জঙ্গমকেও দায়ে পড়ে দাঁড়াতে হয়, কিন্তু স্থাবরের লয় বিলম্বিত আর জঙ্গমের লয় দ্রুত। জাপানের মনটাই ছিল স্বভাবত জঙ্গম। লম্বা লম্বা 10 কুশি তালের গাম্ভারি চাল তার নয়। এই জন্যে সে এক দৌড়ে 200-300 বছর হু হু করে পেরিয়ে গেল। আমাদের মতো যারা দুর্ভাগ্যের বোঝা নিয়ে 1000 বছর পথের ধারে বটতলায় শুয়ে গড়িয়ে কাটিয়ে দিচ্ছে, তারা অভিমান করে বলে ওরা ভারী হালকা। আমাদের মতো গাম্ভীর্য থাকলে ওরা এমন বিশ্রী রকম দৌড়ধাপ করতে পারত না। সাচ্চা জিনিস কখনো এত শীঘ্র গড়ে উঠতে পারে না। আমরা যাই বলি না কেন, চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি এশিয়ার এই প্রান্তবাসী জাত ইউরোপীয় সভ্যতার সমস্ত জটিল ব্যবস্থাকে সম্পূর্ণ জোরের সঙ্গে এবং নৈপুণ্যের সঙ্গে ব্যবহার করতে পারছে। এর একমাত্র কারণ এরা যে কেবল ব্যবস্থাটাকেই নিয়েছে তা নয়, সঙ্গে সঙ্গে মনটাকেও পেয়েছে। নইলে পদে পদে অস্ত্রের সঙ্গে অস্ত্রীর বিষম ঠোকাঠুকি বেঁধে যেত, নইলে ওদের শিক্ষার সঙ্গে দীক্ষার লড়াই কিছুতেই মিটত না এবং বর্ম ওদের দেহটাকে পিষে দিত।
মনের যে জঙ্গমতার জোরে ওরা আধুনিককালের প্রবল প্রবাহের সঙ্গে নিজের গতিকে এত সহজে মিলিয়ে দিতে পেরেছে, সেটা জাপানি পেয়েছে কোথা থেকে? জাপানিদের মধ্যে একটা প্রবাদ আছে যে ওরা মিশ্র জাতি, ওরা একেবারে খাস মঙ্গোলীয় নয়। এমনকি ওদের বিশ্বাস ওদের সঙ্গে আর্য রক্তেরও মিশ্রণ ঘটেছে। জাপানিদের মধ্যে মঙ্গোলীয় এবং ভারতীয় দুই ছাঁদেরই মুখ দেখতে পায় এবং ওদের মধ্যে বর্ণেরও বৈচিত্র্য যথেষ্ট আছে। আমার চিত্রকর বন্ধু টাইকানকে বাঙালি কাপড় পরিয়ে দিলে তাকে কেউ জাপানি বলে সন্দেহ করবে না, এমন আরও অনেককে দেখেছি। যে জাতির মধ্যে বর্ণ সংকরতা খুব বেশি ঘটেছে তার মনটা এক ছাঁচে ঢালাই হয়ে যায় না। প্রকৃতি বৈচিত্র্যের সংঘাতে তার মনটা চলনশীল হয়ে থাকে। এই চলনশীলতাই মানুষকে অগ্রসর করে, এ কথা বলাই বাহুল্য। রক্তের অবিমিশ্রতা কোথাও যদি দেখতে চাই তাহলে বর্বর জাতির মধ্যে যেতে হয়। তারা পরকে ভয় করেছে, তারা অল্প পরিসর আশ্রয়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে নিজের জাতকে স্বতন্ত্র রেখেছে। তাই আদিম অস্ট্রেলীয় জাতির আদিমতা আর ঘুচল না। আফ্রিকার মধ্যদেশে কালের গতি বন্ধ বললেই হয়। কিন্তু গ্রিস পৃথিবীর এমন একটা জায়গায় ছিল যেখানে একদিকে এশিয়া, একদিকে ইজিপ্ট, একদিকে ইউরোপের মহাদেশ তার সঙ্গে সংলগ্ন হয়ে তাকে আলোড়িত করেছে। গ্রিকেরা অবিমিশ্র জাতি ছিল না, রোমকেরাও না। ভারতবর্ষেও অনার্যে আর্যে যে মিশ্রণ ঘটেছিল সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। জাপানিকেও দেখলে মনে হয় তারা এক ধাতুতে গড়া নয়। পৃথিবীর অধিকাংশ জাতি মিথ্যা করেও আপনার রক্তের অবিমিশ্রতা নিয়ে গর্ব করে। জাপানের মনে এই অভিমান কিছুমাত্র নেই। জাপানিদের সঙ্গে ভারতীয় জাতির মিশ্রণ হয়েছে এ কথার আলোচনা তাদের কাগজে দেখেছি এবং তা নিয়ে কোনো পাঠক কিছুমাত্র বিচলিত হয়নি। শুধু তাই নয়, চিত্রকলা প্রভৃতি সম্বন্ধে ভারতবর্ষের কাছে তারা যে ঋণী সে কথা আমরা একেবারেই ভুলে গেছি। কিন্তু জাপানিরা এই ঋণ স্বীকার করতে কিছুমাত্র কুণ্ঠিত হয় না। বস্তুত ঋণ তারাই গোপন করতে চেষ্টা করে, ঋণ যাদের হাতে ঋণই রয়ে গেছে, ধন হয়ে ওঠেনি। ভারতের কাছ থেকে জাপান যদি কিছু নিয়ে থাকে সেটা সম্পূর্ণ তার আপন সম্পত্তি হয়েছে। যে জাতির মনের মধ্যে চলন ধর্ম প্রবল সেই জাতি পরের সম্পদকে নিজের সম্পদ করে নিতে পারে। যার মন স্থাবর, বাইরের জিনিস তার পক্ষে বিষম ভার হয়ে ওঠে, কারণ তার নিজের অচল অস্তিত্বই তার পক্ষে প্রকাণ্ড একটা বোঝা। কেবলমাত্র জাতি সংকরতা নয়, স্থান সংকীর্ণতা জাপানের পক্ষে একটা মস্ত সুবিধা হয়েছে। ছোট জায়গাটি সমস্ত জাতির মিলনের পক্ষে পুটপাকের কাজ করেছে। বিচিত্র উপকরণ ভালো রকম করে গলে মিশে বেশ নিবিড় হয়ে উঠেছে। চীন বা ভারতবর্ষের মতো বিস্তীর্ণ জায়গায় বৈচিত্র্য কেবল বিভক্ত হয়ে উঠতে চেষ্টা করে, সংহত হতে চায় না। প্রাচীনকালে গ্রিস, রোম এবং আধুনিককালে ইংল্যান্ড সংকীর্ণ স্থানের মধ্যে সম্মিলিত হয়ে বিস্তীর্ণ স্থানকে অধিকার করতে পেরেছে। আজকের দিনে এশিয়ার মধ্যে জাপানের সেই সুবিধা। একদিকে তার মানস প্রকৃতির মধ্যে চিরকালই চলন ধর্ম আছে, যে জন্য চীন, কোরিয়া প্রভৃতি প্রতিবেশীর কাছ থেকে জাপান তার সভ্যতার সমস্ত উপকরণ অনায়াসে আত্মসাৎ করতে পেরেছে। আর একদিকে অল্প পরিসর জায়গায় সমস্ত জাতি অতি সহজেই একভাবে ভাবিত, এক প্রাণে অনুপ্রাণিত হতে পেরেছে। তাই যে মুহূর্তে জাপানের মস্তিষ্কের মধ্যে এই চিন্তা স্থান পেলে যে আত্মরক্ষার জন্যে ইউরোপের কাছ থেকে তাকে দীক্ষা গ্রহণ করতে হবে, সেই মুহূর্তে জাপানের সমস্ত কলেবরের মধ্যে
অনুকূল চেষ্টা জাগ্রত হয়ে উঠল। ইউরোপের সভ্যতা একান্তভাবে জঙ্গম মনের সভ্যতা, তা স্থাবর মনের সভ্যতা নয়। এই সভ্যতা ক্রমাগতই নূতন চিন্তা, নূতন চেষ্টা, নূতন পরীক্ষার মধ্যে দিয়ে বিপ্লব তরঙ্গের চূড়ায় চূড়ায় পক্ষ বিস্তার করে উড়ে চলেছে। এশিয়ার মধ্যে একমাত্র জাপানের মনে সেই স্বাভাবিক চলনধর্ম থাকাতেই জাপান সহজেই ইউরোপের ক্ষিপ্রতালে চলতে পেরেছে এবং তাতে করে তাকে প্রলয়ের আঘাত সইতে হয়নি। কারণ উপকরণ সে যা কিছু পাচ্ছে তার দ্বারা সে সৃষ্টি করছে। সুতরাং নিজের বর্ধিষ্ণু জীবনের সঙ্গে এ সমস্তকে সে মিলিয়ে নিতে পারছে। সেই সমস্ত নতুন জিনিস যে তার মধ্যে কোথাও কিছু বাধা পাচ্ছে না তা নয়, কিন্তু সচলতার বেগেই সেই বাধা ক্ষয় হয়ে চলেছে। প্রথম প্রথম যা অসঙ্গত অদ্ভুত হয়ে দেখা দিচ্ছে, ক্রমে ক্রমে তার পরিবর্তন ঘটে সুসঙ্গতি জেগে উঠছে। একদিন যে অনাবশ্যককে সে গ্রহণ করেছে, আর একদিন সেটাকে ত্যাগ করছে। একদিন যে আপন জিনিসকে পরের হাটে সে খুইয়েছে, আর একদিন সেটাকে আবার ফিরে নিচ্ছে। এই তার সংশোধনের প্রক্রিয়া এখনো নিত্য তার মধ্যে চলছে। যে বিকৃতি মৃত্যুর, তাকেই ভয় করতে হয়। যে বিকৃতি প্রাণের লীলা বৈচিত্র্যে হঠাৎ এক এক সময়ে দেখা দেয়, প্রাণ আপনি তাকে সামলে নিয়ে নিজের সমে এসে দাঁড়াতে পারে। আমি যখন জাপানে ছিলুম তখন একটা কথা বারবার আমার মনে এসেছে। আমি অনুভব করছিলুম ভারতবর্ষের মধ্যে বাঙালির সঙ্গে জাপানির এক জায়গায় যেন মিল আছে। আমাদের এই বৃহৎ দেশের মধ্যে বাঙালি সব প্রথমে নূতনকে গ্রহণ করেছে এবং এখনো নূতনকে গ্রহণ ও উদ্ভাবন করবার মতো তার চিত্তের নমনীয়তা আছে। তার একটা কারণ, বাঙালির মধ্যে রক্তের অনেক মিশল ঘটেছে। এমন মিশ্রণ ভারতের আর কোথাও হয়েছে কিনা সন্দেহ। তারপরে বাঙালি ভারতের যে প্রান্তে বাস করে, সেখানে বহুকাল ভারতের অন্য প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। বাংলা ছিল পাণ্ডব বর্জিত দেশ। বাংলা একদিন দীর্ঘকাল বৌদ্ধ প্রভাবে অথবা অন্য যে কারণেই হোক আচার ভ্রষ্ট হয়ে নিতান্ত একঘরে হয়েছিল। তাতে করে তার একটা সংকীর্ণ স্বাতন্ত্র্য ঘটেছিল। এই কারণেই বাঙালির চিত্ত অপেক্ষাকৃত বন্ধন মুক্ত এবং নূতন শিক্ষা গ্রহণ করা বাঙালির পক্ষে যত সহজ হয়েছিল, এমন ভারতবর্ষের অন্য কোনো দেশের পক্ষে হয়নি। ইউরোপীয় সভ্যতার পূর্ণ দীক্ষা জাপানের মতো আমাদের পক্ষে অবাধ নয়। পরের কৃপণ হস্ত থেকে আমরা যেটুকু পাই তার বেশি আমাদের পক্ষে দুর্লভ। কিন্তু ইউরোপীয় শিক্ষা আমাদের দেশে যদি সম্পূর্ণ সুগম হতো, তাহলে কোনো সন্দেহ নেই বাঙালি সকল দিক থেকেই তা সম্পূর্ণ আয়ত্ত করত। আজ নানা দিক থেকে বিদ্যা শিক্ষা আমাদের পক্ষে ক্রমশই দুর্মূল্য হয়ে উঠছে। তবু বিশ্ববিদ্যালয়ের সংকীর্ণ প্রবেশদ্বারে বাঙালির ছেলে প্রতিদিন মাথা খোঁড়াখুঁড়ি করে মরছে। বস্তুত ভারতের অন্য সকল প্রদেশের চেয়ে বাংলাদেশে যে একটা অসন্তোষের লক্ষণ অত্যন্ত প্রবল দেখা যায়, তার একমাত্র কারণ আমাদের প্রতিহত গতি। যা কিছু ইংরেজি, তার দিকে বাঙালির উদ্বোধিত চিত্ত একান্ত প্রবল বেগে ছুটেছিল। ইংরেজের অত্যন্ত কাছে যাবার জন্যে আমরা প্রস্তুত হয়েছিলাম। এ সম্বন্ধে সকল রকম সংস্কারের বাধা লঙ্ঘন করবার জন্যে বাঙালি সর্বপ্রথমে উদ্যত হয়ে উঠেছিল। কিন্তু এইখানে ইংরেজের কাছেই যখন বাধা পেল, তখন বাঙালির মনে যে প্রচণ্ড অভিমান জেগে উঠল, সেটা হচ্ছে তার অনুরাগেরই বিকার। এই অভিমানই আজ নবযুগের শিক্ষাকে গ্রহণ করবার পক্ষে বাঙালির মনে সকলের চেয়ে বড় অন্তরায় হয়ে উঠেছে। আজ আমরা যে সকল কূটতর্ক ও মিথ্যা যুক্তি দ্বারা
পশ্চিমের প্রভাবকে সম্পূর্ণ অস্বীকার করবার চেষ্টা করছি, সেটা আমাদের স্বাভাবিক নয়। এই জন্যেই সেটা এমন সুতীব্র, সেটা ব্যাধির প্রকোপের মতো পীড়ার দ্বারা এমন করে আমাদের সচেতন করে তুলেছে। বাঙালির মনের এই প্রবল বিরোধের মধ্যেও তার চলন ধর্মই প্রকাশ পায়, কিন্তু বিরোধ কখনো কিছু সৃষ্টি করতে পারে না। বিরোধে দৃষ্টি কলুষিত ও শক্তি বিকৃত হয়ে যায়। যত বড় বেদনায় আমাদের মনে থাক, এ কথা আমাদের ভুললে চলবে না যে পূর্ব ও পশ্চিমের মিলনের সিংহদ্বার উদ্ঘাটনের ভার বাঙালির উপরেই পড়েছে। এই জন্যেই বাংলার নবযুগের প্রথম পথপ্রবর্তক রামমোহন রায় পশ্চিমকে সম্পূর্ণ গ্রহণ করতে তিনি ভীরুতা করেননি, কেননা পূর্বের প্রতি তাঁর শ্রদ্ধা অটল ছিল। তিনি যে পশ্চিমকে দেখতে পেয়েছিলেন, সে তো শস্ত্রধারী পশ্চিম নয়, বাণিজ্যজীবী পশ্চিম নয়, সে হচ্ছে জ্ঞানে প্রাণে উদ্ভাসিত পশ্চিম। জাপান ইউরোপের কাছ থেকে কর্মের দীক্ষা আর অস্ত্রের দীক্ষা গ্রহণ করেছে, তার কাছ থেকে বিজ্ঞানের শিক্ষাও সে লাভ করতে বসেছে। কিন্তু আমি যতটা দেখেছি, তাতে আমার মনে হয় ইউরোপের সঙ্গে জাপানের একটা অন্তরতর জায়গায় অনৈক্য আছে। যে গূঢ় ভিত্তির উপরেই ইউরোপের মহত্ব প্রতিষ্ঠিত, সেটা আধ্যাত্মিক। সেটা কেবলমাত্র কর্মনৈপুণ্য নয়, সেটা তার নৈতিক আদর্শ। এইখানে জাপানের সঙ্গে ইউরোপের মূলগত প্রভেদ। মনুষ্যত্বের যে সাধনা অমৃতলোককে মানে এবং সেই অভিমুখে চলতে থাকে, যে সাধনা কেবলমাত্র সামাজিক ব্যবস্থার অঙ্গ নয়, যে সাধনা সাংসারিক প্রয়োজন বা স্বজাতিগত স্বার্থকেও অতিক্রম করে আপনার লক্ষ্য স্থাপন করেছে, সেই সাধনার ক্ষেত্রে ভারতের সঙ্গে ইউরোপের মিল যত সহজ, জাপানের সঙ্গে তার মিল তত সহজ নয়। জাপানি সভ্যতার সৌধ এক মহলা, সেই হচ্ছে তার সমস্ত শক্তি এবং দক্ষতার নিকেতন। সেখানকার ভাণ্ডারে সবচেয়ে বড় জিনিস যা সঞ্চিত হয়, সে হচ্ছে কৃতকর্মতা। সেখানকার মন্দিরে সবচেয়ে বড় দেবতা স্বাদেশিক স্বার্থ। জাপান তাই সমস্ত ইউরোপের মধ্যে সহজেই আধুনিক জার্মানির শক্তি উপাসক নবীন দার্শনিকদের কাছ থেকে মন্ত্র গ্রহণ করতে পেরেছে। নির্জের গ্রন্থ তাদের কাছে সবচেয়ে সমাদৃত। তাই আজ পর্যন্ত জাপান ভালো করে স্থির করতেই পারলে না কোনো ধর্মে তার প্রয়োজন আছে কিনা এবং ধর্মটা কি। কিছুদিন এমনও তার সংকল্প ছিল যে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তখন তার বিশ্বাস ছিল যে ইউরোপ যে ধর্মকে আশ্রয় করেছে, সেই ধর্ম হয়তো তাকে শক্তি দিয়েছে, অতএব খ্রিস্টানিকে কামান বন্দুকের সঙ্গে সঙ্গেই সংগ্রহ করা দরকার হবে। কিন্তু আধুনিক ইউরোপে শক্তি উপাসনার সঙ্গে সঙ্গে কিছুকাল থেকে এই কথাটা ছড়িয়ে পড়েছে যে খ্রিস্টান ধর্ম স্বভাব দুর্বলের ধর্ম, তা বীরের ধর্ম নয়। ইউরোপ বলতে শুরু করেছিল যে মানুষ ক্ষীণ, তারই স্বার্থ নম্রতা, ক্ষমা ও ত্যাগ ধর্ম প্রচার করা। সংসারে যারা পরাজিত, সে ধর্মে তাদেরই সুবিধা, সংসারে যারা জয়শীল, সে ধর্মে তাদের বাধা। এই কথাটা জাপানের মনে সহজেই লেগেছে। এই জন্যে জাপানের রাজশক্তি আজ মানুষের ধর্মবুদ্ধিকে অবজ্ঞা করছে। এই অবজ্ঞা আর কোনো দেশে চলতে পারত না, কিন্তু জাপানে চলতে পারছে, তার কারণ জাপানে এই বোধের বিকাশ ছিল না এবং সেই বোধের অভাব নিয়েই জাপান আজ গর্ববোধ করছে। সে জানছে পরকালের দাবি থেকে সে মুক্ত, এই জন্যেই ইহকালে সে জয়ী হবে। জাপানের কর্তৃপক্ষেরা যে ধর্মকে বিশেষ রূপে প্রশ্রয় দিয়ে থাকেন, সে হচ্ছে শিন্তো ধর্ম। তার কারণ এই ধর্ম কেবলমাত্র সংস্কারমূলক, আধ্যাত্মিকতামূলক নয়।
এই ধর্ম রাজাকে এবং পূর্বপুরুষদের দেবতা বলে মানে। সুতরাং স্বদেশা শক্তিকে সুতীব্র করে তোলবার উপায় রূপে এই সংস্কারকে ব্যবহার করা যেতে পারে। কিন্তু ইউরোপীয় সভ্যতা মঙ্গোলীয় সভ্যতার মতো এক মহলা নয়, তার একটি অন্তর্মহল আছে। সে অনেক দিন থেকে কিংডম অফ হেভেনকে স্বীকার করে আসছে। সেখানে নম্র যে সে জয়ী হয়, পর যে সে আপনার চেয়ে বেশি হয়ে ওঠে। কৃতকর্মতা নয়, পরমার্থই সেখানে চরম সম্পদ। অনন্তের ক্ষেত্রে সংসার সেখানে আপনার সত্য মূল্য লাভ করে। ইউরোপীয় সভ্যতার এই অন্তর্মহলের দ্বার কখনো কখনো বন্ধ হয়ে যায়, কখনো কখনো সেখানকার দ্বীপ জ্বলে না। তা হোক, কিন্তু এ মহলের পাকা ভিত, বাইরের কামানগোলা এর দেয়াল ভাঙতে পারবে না। শেষ পর্যন্তই এ টিকে থাকবে এবং এইখানেই সভ্যতার সমস্ত সমস্যার সমাধান হবে। আমাদের সঙ্গে ইউরোপের আর কোথাও যদি মিল না থাকে, এই বড় জায়গায় মিল আছে। আমরা অন্তরতর মানুষকে মানি, তাকে বাইরের মানুষের চেয়ে বেশি মানি। যে জন্ম মানুষের দ্বিতীয় জন্ম, তার মুক্তির জন্ম, তার জন্যে আমরা বেদনা অনুভব করি। এই জায়গায় মানুষের এই অন্তর্মহলে ইউরোপের সঙ্গে আমাদের যাতায়াতের একটা পথচিহ্ন দেখতে পাই। এই অন্তর্মহলের মানুষের যে মিলন, সেই মিলনই সত্য মিলন। এই মিলনের দ্বার উদ্ঘাটন করবার কাজে বাঙালির আহ্বান আছে। তার অনেক চিহ্ন অনেক দিন থেকেই দেখা যাচ্ছে।